ওকে, সো আমি একটু সমানতা শুরু থেকে আসি, যে আমরা এটা দিয়ে শুরু করছিলাম। সমানতা মানে আমার কাছে একাধিক যৌগ থাকবে, সেই যৌগের কি সেম থাকবে, ফর্মুলা সেম থাকবে। কি ভিন্ন হবে? ধর্ম ভিন্ন হবে। সো ফর্মুলা সেম হয়, ধর্ম ভিন্ন হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সমানতা বলি। সো এই ব্যাপারটাকে বলা হয় সমানতা, একটাকে আরেকটা সমানু বলা হয়। ওকে, তারপরে আমরা দেখছিলাম এটা কখনো কখনো আণবিক গঠন ভিন্ন হওয়ার জন্য হয়, কখনো কখনো ত্রিমাত্রিক গঠন ভিন্ন হওয়ার জন্যও হয়। যেমন আজকে এখানে আমি একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার এনে তারপর হচ্ছে বসে আছি। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে সমানতা দুই রকম। গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা মানে 2D গঠন ভিন্ন হওয়ার জন্য, মানে যে সমানতা হচ্ছে আমাকে হিসাব করার জন্য 3D স্ট্রাকচার আমলে নেওয়া দরকার নেই, সেটাকে আমরা হচ্ছে গাঠনিক সমানতা বলি। হ্যাঁ, এইচডব্লিউ করে দেবো, সমস্যা নেই, আসি সেখানে। সো গাঠনিক সমানতা 5 রকম। চেইন আইসোমার, চেইন আইসোমার মানে হচ্ছে মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন থাকবে। মেইন চেইনে কার্বন সংখ্যা, দেখ এখানে 4টা, এখানে 3টা, এখানে 5টা, এখানে 4টা, এখানে এখানে 6টা, এখানে 5টা, এখানে 4টা। সো মেইন চেইনে কার্বন যদি ভিন্ন হয় সেটা চেইন আইসোমার। তারপরে হচ্ছে এখানে মেইন চেইনে কার্বন ভিন্ন আছে। অবস্থান সমানতাতে অবস্থান ভিন্ন হয়। কিসের অবস্থান? যে কোনো কিছুর অবস্থান, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, কোনো প্রতিস্থাপক, কোনো শাখা, কোনো কার্যকরীমূলক, এরকম যে কোনো কিছুর অবস্থান যদি ভিন্ন হয় সেগুলোকে আমরা অবস্থান সমানতা বলি। এরপরে দেখি হচ্ছে বেনজিনের অবস্থান সমানতা। যদি বেনজিনে একটা প্রতিস্থাপক থাকে অবস্থান সমান একটা, বেনজিনে দুইটা প্রতিস্থাপক থাকলে তিনটা, তিনটা সিমিলার থাকলে তিনটা, দুইটা সেম একটা ভিন্ন হলে 6টা, তিনটাই যদি ভিন্ন হয় তাহলে 6টা হয়। এটা মুখস্থ করতে বলছিলাম। মেটামেরিজম হচ্ছে যে সকল কার্যকরী মূলকের যোজনী একের বেশি, যেমন কিটোনের ক্ষেত্রে হয়, অ্যামিনের ক্ষেত্রে হয়, ইথারের ক্ষেত্রে হয়, এদের অবস্থান ভিন্ন হইলে আমরা সেটাকে মেটামেরিজম বলি। আর কার্যকরী মূলক সমানতা হচ্ছে যে আমরা এখানে একটা বেসিক শিখছিলাম, সাইক্লিক হইলে দুইটা হাইড্রোজেন কমে, মানে কার্বন সংখ্যা সেম রেখে যদি কোনো যৌগ সাইক্লিক হয় তাহলে দুইটা হাইড্রোজেন কমে। কার্বন সংখ্যা সেম রেখে যদি একটা পাই বন্ড তৈরি হয়, মানে যদি সিঙ্গেল বন্ড থেকে দ্বিবন্ধন হয় বা দ্বিবন্ধন থেকে যদি ত্রিবন্ধন হয়, তাহলে একটা করে হাইড্রোজেন কমে। ওকে, এরপরে আমরা এই ফর্মুলাটা শিখছিলাম যে CnH2n যদি হয় তাহলে মনে করতে হবে এখানে অ্যালকিন হয়, আর যেখানে অ্যালকিন হবে সেইখানে কি হবে? সাইক্লোঅ্যালকেন হবে। কারণ কি? ওই অ্যালকেন থেকে অ্যালকিনে গেলেও হাইড্রোজেন দুইটা কমে, অ্যালকেন থেকে সাইক্লোঅ্যালকেনে গেলেও হাইড্রোজেন দুইটা কমে। সো আমরা এখানে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে C5H10 এর গাঠনিক সমাণু। চল আমরা এখন এক এক করে সলভ করি, এবং এটা সলভ করা তোদের কাছে ইজি পেজি। আগে আমরা সাইক্লিকটা বের করি, সাইক্লিকটা বের করা বোধহয় বেশি ফান। সাইক্লিকটা বের করা ফান কেন? এখানে C5H10, এখন C5H10 আগে আমরা এই ফর্মুলা দেখে কি বুঝলাম? এই ফর্মুলা দেখে বুঝলাম এখানে যত সাইক্লো হবে সব সাইক্লো অ্যালকেন হবে, আমাদের ফর্মুলার সঙ্গে মিলে গেছে। সো সাইক্লো অ্যালকেন যদি হয় 5 কার্বনের সাইক্লো অ্যালকেন, এই যে একটা পঞ্চভুজ, সরি এটা তো পঞ্চভুজ না, এটা তো চতুর্ভুজ। পঞ্চভুজ কি এখানে আছে? না, পঞ্চভুজ এখানে নাই, কিন্তু বানানো যাবে। এই যে কিছুই হইল না। তো দেখ এই যে একটা পঞ্চভুজ হয়েছে, এর থেকে আবার হাতে একাই ভালো, এত প্যারা নিয়ে কি দরকার। আমরা 5টার একটা পাইছি। এটা কিন্তু সাইক্লো অ্যালকেন, মানে এগুলো সব হচ্ছে সাইক্লিক অ্যালকেন অথবা হচ্ছে সাইক্লো অ্যালকেন। ওকে, গেল এটা। পঞ্চভুজের কাহিনী শেষ। এখন আমাদের কই যেতে হবে? চতুর্ভুজে যেতে হবে। তো যদি আমি চতুর্ভুজে যাই, চতুর্ভুজ আমার কাছে এখানে আছে, সেই যে আমি চতুর্ভুজে গেলাম, এবং চতুর্ভুজে গিয়ে আমার এখানে একটা আমি শাখা বানাই দিলাম। এই দেখতো কাঁচা বাচ্চারা, আর কি বানানো সম্ভব? চতুর্ভুজ নিয়ে তুমি যতই কাহিনী করো আর সম্ভব না, কারণ তুই এটাকে এখানে দিল যে যৌগ, এখানে দিল সেই যৌগ, এখানে দিল সেই যৌগ, চতুর্ভুজের কাহিনী এখানেই শেষ। এবার আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে ত্রিভুজ। এই যে গেলাম ত্রিভুজ। সো ত্রিভুজে যদি যাই তাহলে দেখ এখানে কি ঘটনাটা ঘটলো। এখানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে আমি এইখানে একটা ব্রাঞ্চ বানাই দিলাম, এইখানে একটা ব্রাঞ্চ বানাই দিলাম। আচ্ছা বলতে পারে ত্রিভুজে কি আর হয় নাকি এই পর্যন্তই শেষ? আর কি বানানো যায়? আরো একটা বানানো যায়, আরো একটা না, আরো কয়েকটা বানানো যায়। এই যে ত্রিভুজ আমি আঁকলাম আরেকটা, কিন্তু আচ্ছা আমি কি এটা করতে পারি না যে এখানে তোর দুইটা আছে, দুইটা প্রতিস্থাপক আছে, সেটা এক কার্বন থেকে হবে। এই যে ত্রিভুজ থেকে দেখ আরেকটা হয়, ত্রিভুজ থেকে ভাই আরো হয়। কিভাবে আরো হয়? আমি ত্রিভুজ তো নিলাম, নেওয়ার পরে এই দুইটা আছে সেই দুইটা আমি এক কার্বনে দিলাম, কিন্তু এরকম প্রতিস্থাপক বানাই দিলাম। এটা তো হয়। এই ত্রিভুজ থেকে কি আরো হয়? ত্রিভুজ থেকে কি আরো হয়? আমরা এখানে হচ্ছে দুইটা একই কার্বনে দিলাম, দুইটা পাশাপাশি কার্বনে দিলাম, দুইটা একই কার্বনে একসাথে দিলাম, ত্রিভুজ থেকে আর হয় না। সো আমার কাছে সাইক্লোঅ্যালকেনের সংখ্যা কয়টা হলো? সাইক্লোঅ্যালকেনের সংখ্যা হলো 5টা।
মানে একটা সাইড আমি করে ফেলছি। আমরা জানি সমানতা কি কি হবে, এখানে হবে অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেন। অ্যালকেনের কাজ হচ্ছে শেষ। এবার আমরা দেখি কি কি অ্যালকিন হয়। ভাই এগুলো কিন্তু ভাই অল অ্যাবাউট প্র্যাকটিস। তুই যত প্র্যাকটিস করবি তত তত ইজি লাগবে ব্যাপারটা। অ্যালকিনের ক্ষেত্রে 5 কার্বন, তো 5 কার্বন মানে হচ্ছে 2 কার্বন, এখানে হচ্ছে 2 কার্বন 3 কার্বন 4 কার্বন। সুন্দর হইল না? 1 2 3 5 গেল। এটা আমি 5 কার্বন 1 2 3 4 5 এই যে 1 নম্বরে একটা দ্বিবন্ধন দিলাম। 1 নম্বরে দ্বিবন্ধন দিলাম মানে হচ্ছে এটা কি হলো, এটা পেন্টেন 1 হইলো। এই 5 কার্বন রেখে দেখ তো ভাই, 5 কার্বন রেখে অবস্থান সমাণু বানানো যায় না? যায় তো। অবস্থান সমাণু মানে হচ্ছে আমি 5 কার্বনই রাখবো, কিন্তু এই বন্ধনটাকে আমি এইখানে দিব। এই কাঁচা বাচ্চারা বলতো 5 কার্বনের কি অবস্থান সমাণু বানানো যায়? 5 কার্বনের কিন্তু আর অবস্থান সমাণু বানানো যায় না। কারণ কি, তুই এই তোর কাছে অনেকে মনে করতেছে যে ভাইয়া আমরা তো মনে হয় এইটা যদি এইখানে দেই তাইলে মনে হয় নতুন যৌগ তৈরি হবে। না, নতুন যৌগ তৈরি হবে না। এখানে তুই যদি দিস, ওই যে কিছুক্ষণ আগে কেউ একটা সেম প্রশ্ন করছিল, আমি যদি এটাকে এখানে দিই তাহলে একই যৌগ থাকবে। তাহলে 5 কার্বনে মানে আমার কাছে আর কোনো অবস্থান সমাণু হচ্ছে না। তাহলে এবার আমাকে চেইন আইসোমারে যেতে হবে। চেইন আইসোমার মানে হচ্ছে কার্বন 4টা দিব। কার্বন 4টা, এই যে একটাকে আমি চেইন বানাই দিচ্ছি, এই একটাকে চেইন বানাই দিয়ে আমি 1 নং কার্বনে দ্বিবন্ধন দিলাম। দেখ এটাও কিন্তু আমার একটা নতুন সমাণু তৈরি হলো। আমি ওরকম একটা চেইন বানাই দিয়ে আমি প্রতিস্থাপক রাখলাম 2 নং কার্বনে, কিন্তু দ্বিবন্ধনও 2 নং কার্বনে দিলাম। কি করছি? চেইন ঠিকই বানাইছি, কার্বন 5টা থেকে কার্বন 4টাতে গেছি, এবং 4টাতে গিয়ে 2 নম্বরে প্রতিস্থাপক বা 2 নম্বরে শাখা, 1 নম্বরে দ্বিবন্ধন। আমি 2 নম্বরে দিলাম শাখা, আমি 2 নম্বরে দিলাম হচ্ছে দ্বিবন্ধন। আচ্ছা বলতো ভাইয়া, এই কার্বনে মানে হচ্ছে কি বলে 4 কার্বনের কি আর হয়? 4 কার্বনের মনে হয় না আর হয়, 4 কার্বনের আর সম্ভব না। এরপর আছে হচ্ছে 3 কার্বন। 3 কার্বন মানে হচ্ছে এই যে আমার কাছে 3 কার্বন আছে, 3 কার্বন দিয়ে মনে হয় আর হয় না। না, 3 কার্বন দিয়ে আর হয় না। 3 কার্বন দিয়ে হয় না, কারণ 3 কার্বন দিতে গেলে এইখানে আসে আর এইখানে আসে। সো এই কার্বনের ভ্যালেন্সি 4 পূর্ণ হয়ে যায়। 3 কার্বনের আর অ্যালকিন হয় না। 4 কার্বনের আরো একটা হয়। এই 4 কার্বনের আরো কোনটা হয়? 4 কার্বনে যারা বলতেছিস তারা কি বলতেছিস আসলে? এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, এই তো। থ্যাংক ইউ। যারা যারা বলতেছিস, হ্যাঁ এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। 4 কার্বন, তোরা কি এটা মিন করছিস? যারা বলছিস যে হয়, তারা কি এটা মিন করছিস? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটমাট কি সংখ্যা, মোটমাট সমানতার সংখ্যা, এবং গেল এটা। সো বিশ্বাস কর ভাই, তোকে যদি এরকম বলি যে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ধর এখানে মোট কয়টা হইলো, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, মোট 10টা হইলো। যদি বুয়েটেই প্রশ্ন আসে বা ডিউতেই প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো মেইনলি অ্যাডমিশনে আসে, একাডেমিকে প্রশ্ন তোরা কখনোই পাবি না। সো এই প্রশ্নগুলো যদি বুয়েটে আসে বা ডিউতে আসে, তখন ভাই এই 10টার মধ্যে তুই যদি প্রথম ধাক্কায় 7টা মনে আসে, তুই 7টাই লিখে দিবি। দেখ আমার নিজের মাথায়, আমি এতদিন ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি, তারপরে এটা আমার মাথায় আসে নাই। না আসাটাই 3 কার্বনের যৌগ হয় না। 3 কার্বনের হবে না তো, কারণ হচ্ছে দেখ 3 কার্বনের ক্ষেত্রে তুই হচ্ছে এই যে এই কার্বনের হাত কয়টা হয়ে গেছে, এই কার্বনের হাত 4টা হয়ে গেছে। সো ও আর দ্বিবন্ধন তৈরি করবে না, বুঝছিস? তো যদি হচ্ছে আমাদেরকে আর যৌগ মনে না থাকে, ধর 5টা বানালাম, 6টা বানালাম, যে কয়টা বানাইলাম ওই কয়টা রেখে দিব। ওকে, তাহলে আমরা গেল হচ্ছে এই টাইপটা, যে আমরা এইটুকু শিখছিলাম যদি CnH2n হয় তাহলে সেখানে অ্যালকিন হয়, সেখানে সাইক্লো অ্যালকেন হয়। আমরা পরে আরেকটা হচ্ছে কার্যকরীমূলক সমাণু দেখব। সো কার্যকরীমূলক সমাণু লিখে নেই এরকম যদি থাকে CnH2n-2। এখন যে ফর্মুলাটা লিখে দিব সেই ফর্মুলাটা হচ্ছে মুখস্থ করা লাগবে। আচ্ছা নরমালি তো আমরা জানি যে এখানে আসলে কি হয় বলতো ভাইয়ারা? এখানে অ্যালকাইন হয় না? এখানে তো অ্যালকাইন হয়, যে হচ্ছে CnH2n-2 এখানে অ্যালকাইন হইতে বাধ্য। ভালো কথা। আচ্ছা এখানে যদি অ্যালকাইন হয় তাহলে এখানে আর কি হইতে পারে? আমরা কি শিখছিলাম যে কোথাও যদি সাইক্লো হয় তখন সেখানে দ্বিবন্ধন হাইড্রোজেন 2টা কমে, যদি কোথাও পাই বন্ড একটা বাড়ে তাহলে হাইড্রোজেন 2টা কমে। এখন যেখানে অ্যালকাইন হবে সেইখানে কি পসিবল? সাইক্লো অ্যালকিন পসিবল না? ফিল করতে পারি? যেখানে অ্যালকাইন পসিবল সেখানে সাইক্লো অ্যালকিনও পসিবল। কেন সাইক্লো অ্যালকিনও পসিবল?
সাইক্লোঅ্যালকিন, তুই নর্মাল অ্যালকিন থেকে, খেয়াল কর, নর্মাল অ্যালকিন থেকে সাইক্লো বানাই দিলে দুইটা হাইড্রোজেন কমে, আবার অ্যালকিন থেকে অ্যালকাইন বানাইলেও হাইড্রোজেন দুইটা কমে। আবারও বলতেছি, নর্মাল অ্যালকিন থেকে সাইক্লো বানাই দিলেও হাইড্রোজেন দুইটা কমে, এই যে দুইটা কমে গেছে। নর্মাল অ্যালকিন থেকে অ্যালকাইন বানাইলেও হাইড্রোজেন দুইটা কমে। যারা ফিল করতে পারছিস কি, আমি চাই না যে এই ফর্মুলা তোরা মুখস্থ করিস, আমি চাই ফর্মুলা তোরা ফিল করতে পারিস। ফিল করলে এই জিনিসটা মুখস্থ করা লাগে না। আচ্ছা, এমনও তো হয়, আমি যদি ডাই ইন বানাই দিই, যদি কোনো একটা কার্বনে নর্মাল অ্যালকিন থাকে, নর্মাল অ্যালকিন মানে কি, CnH2n, আরেকটা যদি ইন আসে, ডাই ইন মানে দুইটা দ্বিবন্ধন থাকবে, আরেকটা ইন আসলে কি হবে, হাইড্রোজেন অটোমেটিক্যালি আরো দুইটা কমে যাবে, এই যে হাইড্রোজেন অটোমেটিক্যালি আরো দুইটা কমে যাবে। তাহলে কি বললাম, আমাদের কিন্তু দিন শেষে ভাই এটুকু মুখস্থই করা লাগবে। মুখস্থ মানে কি, মুখস্থ মানে হচ্ছে CnH2n-2 যদি থাকে, তাহলে সেখানে কি কি হয়, সেখানে হয় অ্যালকাইন, সেখানে হয় সাইক্লোঅ্যালকিন, সেখানে হয় ডাই ইন। সো আমরা একটা সমানতা দেখি, ধর তোর কাছে ভাইয়া এইটা আছে C4H6, আমরা এর সমানুগুলো বের করার চেষ্টা করব। কার সমানু, C4H6। এগুলো তো ফাংশনাল গ্রুপে বলছিলেন, হ্যাঁ ফাংশনাল গ্রুপে বলছিলাম, আমরা আবার দেখব যেন আমাদের রিভিশন হয়, বারবার রিভিশন দিলে জিনিসটা মাথায় গেঁথে থাকে। C4H6 আমি সংকেত দেখে বুঝলাম এখানে CnH2n-2 হয়, কারণ 4 দুগুণে 8, সেখান থেকে 2 কমে গেছে। তাহলে এখানে প্রথমে কি পসিবল, অ্যালকাইন। আচ্ছা কাচ্চা বাচ্চারা বলতো ভাইয়া, এটা কি সমানতা সংখ্যা নাকি এটা সমানতার টাইপ, কি মনে হয়? এই যে আমি এখানে যেগুলো লিখছি, এগুলো কি সমানতার সংখ্যা? না ভাই, এগুলো সমানতার সংখ্যা না, এগুলো কার্যকরী মূলকের টাইপ, যে এই টাইপের কার্যকরী মূলক পসিবল। তাহলে প্রথমে পসিবল অ্যালকাইন, অ্যালকাইল মানে হচ্ছে 4 কার্বনের অ্যালকাইন, 4 কার্বনের অ্যালকাইন মানে হচ্ছে এই যে এটা আমার 1 নম্বরে দ্বিবন্ধন থাকতে, ত্রিবন্ধন থাকতে পারে, এই যে একটা 4 কার্বনের অ্যালকাইন। আচ্ছা 4 কার্বনের অ্যালকাইন কি আরেকটা পসিবল না? পসিবল তো, এই যে মাঝখানে। অনেকের মনে হইতে পারে তাহলে ভাইয়া মনে হয় এইখানে দিলে আরেকটা পসিবল। যারা বোকার দল মনে করছি যে এইখানে দিলে আরেকটা পসিবল, ভাই তখন এই যৌগটার ওই সেই যৌগটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে আমাদের বিউটাইনের এই দুইটাই পসিবল গেল এটা। এরপর আমরা দেখলাম হচ্ছে, আচ্ছা 3 কার্বনের কি অ্যালকাইন হয়? অনেকে মনে করতে পারে যে ভাই এরকম দেব, চেইন বানাই দেব। দেখতো এটা পসিবল কিনা, কি মনে হয়, এটা পসিবল? এটা পসিবল না কেন তোকে বুঝাই দিই। এই কার্বনের ভাই যোজনী তো 5 বানাতে পারবে না, এই একটা যোজনী, এই একটা যোজনী, এই একটা যোজনী, এই একটা কার্বনের হাত কয়টা হয়ে গেছে, কার্বনের হাত 5টা হয়ে গেছে। সো এটা আসলে পসিবল না গেল এটা। তাহলে আমাদের অ্যালকাইনের এই দুইটাই পসিবল। অ্যালকাইনে তুমি যতই কাহিনী করো, যতই চাপাচাপি করো, অ্যালকাইনের হবে না, অ্যালকাইন জাস্ট দুইটাই। এবার দেখি সাইক্লোঅ্যালকিন। সাইক্লোঅ্যালকিন মানে কি, চতুর্ভুজ বানাই দিলাম। এই চতুর্ভুজ বানাই দেওয়ার পরে এই যে ভেতরে হচ্ছে আমি একটা দ্বিবন্ধন দিলাম, ধর চতুর্ভুজ, ভেতরে একটা দ্বিবন্ধন, এটা হচ্ছে আমাদের সাইক্লোঅ্যালকিন। এই সাইক্লোঅ্যালকিন কি আরো হয়? হয়তো চতুর্ভুজের আর হয় না, কিন্তু ত্রিভুজের তো হয়, অবশ্যই ত্রিভুজের হয়। ভাই ত্রিভুজের কেমনে হয়, চল দেখি ত্রিভুজের কেমনে হয়। আমি যদি এইখানে দ্বিবন্ধন দেই আর এইখানে যদি ব্রাঞ্চ বানাই, তাইলে একটা হয়। এই ত্রিভুজ দিয়ে কি আরো হয় নাকি আরো হয় না বলতো? সম্ভব, আর আরো সম্ভব। কিরকম আরো সম্ভব? ধর ভাই তুই এখানে ত্রিভুজ আঁকলি, সেই ত্রিভুজ দিয়ে তুই এইখানে একটা বন্ধন দিলি আর এইখানে হচ্ছে তোর প্রতিস্থাপক দিলি। সো প্রতিস্থাপকটা হচ্ছে এইখানে। এই ত্রিভুজ দিয়ে কি আর হয়? আর হয়? আর হয় না? আরেকটা হয়, দেখ এটা একটা এখানে লিখি। এই যোগটা হয়। তো এখানে হিসাব করে দেখ, এখানে হচ্ছে কার্বন হাইড্রোজেন, এই যৌগের নাম দরকার নেই, নাম নিয়ে তো প্যারা খাস না, কারণ এই যৌগগুলোর নামকরণ বেশ প্যারা। এটা হচ্ছে মিথিলিডিন মূলক, কিন্তু আমরা কি বুঝতে পারছি এই যৌগটাও হয়। হিসাব করে দেখ, এখানে কার্বন কয়টা, এখানে কার্বন 1টা 2টা 3টা 4টা, কার্বন 2 4টা, হাইড্রোজেন এখানে 2টা এখানে 2টা, এখানে তো হাইড্রোজেন নাই, এখানে 2টা। তাহলে এখানে আমাদের ত্রিভুজ দিয়ে কাজ শেষ। এবার দেখি ডাই ইন। ডাই ইন মানে কয়টা ইন থাকবে? 2টা ইন থাকবে। সো 2টা ইন মানে হচ্ছে 4 কার্বনের যৌগ, আমার কাছে এইখানে একটা ইন আছে, এইখানে একটা ইন আছে,
4 কার্বনের একটা যৌগ আমার কাছে এইখানে ইন আছে এবং এইখানেও ইন আছে, পাশাপাশি কার্বনে থাকতে পারে। দুইটা দ্বিবন্ধ দেওয়া যায় না? না, দুইটা দ্বিবন্ধন দিলে সেটা তুই মিলাতে পারবে না এখানে ভাই, কখনোই মিলাতে পারবে না। হ্যাঁ, মেথিলিডিন সাইক্লোপ্রোপেন আমার মনে হয় যে আর পসিবল না। তাহলে কি কি পড়লাম আমরা? পড়লাম হচ্ছে অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন এবং হচ্ছে আমাদের ডাইইন। এই দুটো আমাদের অ্যালকাইন, এই দুটো আমাদের সাইক্লোঅ্যালকিন, এই চারটা, আর এই দুটো আমাদের হচ্ছে ডাইইন। এইগুলো নিয়ে আমরা খুব বেশি সময় কাটাবো না, আমাদের আরো অনেক নামকরণ আছে। সো আমরা সামনে আগাবো। যদি সামনে আগাই, সবাই এই ফর্মুলাটা লিখে নে। যদি কখন এরকম হয় CnH2n+2O, এই কাঁচা বাচ্চারা মনে আছে? এই নামটা থাকলে লাস্টেরটা আরেকবার একটু ভাইয়া, লাস্টেরটা কিরকম? আমাদের ডাইইন হবে, মানে এমন একটা যৌগ থাকবে যে যৌগে দুইটা দ্বিবন্ধন থাকবে। এখন দেখ, এই যে যৌগে দুইটা দ্বিবন্ধন আছে, এইখানেও দুইটা দ্বিবন্ধন আছে, এইখানে আর কোনো কম্বিনেশন তুই বানাতে পারবি না, দেখিস। ওকে, CnH2n+2 আমি যখনই সমগোত্রীয় শ্রেণী পড়াইছিলাম কাঁচা বাচ্চারা, তখন বলে দিয়েছিলাম যে CnH2n+1OH 2n+2OH কি হয়? এখানে হয় হচ্ছে অ্যালকোহল, তাই না? অ্যালকোহল। আর যেখানে অ্যালকোহল হয় সেখানেই কি হয়? সেইখানে হয় হচ্ছে ইথার। এবং এইটা মনে রাখার ভালো ওয়ে হচ্ছে তোদেরকে একটা জিনিস ফিল করায় দিই অর্গানিক কেমিস্ট্রিতে। এই জিনিসটা ফিল করলে খুব সহজে করা যায়। ইভেন এটা শুধু এইখানে না, এটা তোর অনেক বিক্রিয়াতে কাজে লাগবে। মাঝে মধ্যে বলে দেয় এ এবং বি পরস্পরের সমাণু, তখন আমাদেরকে এ এই বিক্রিয়া দেখায়, বি সেই বিক্রিয়া দেখায়, মানে আমাদেরকে চিনতে হয় বাবা এটা অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। মনে রাখবে এখন থেকে অর্গানিক কেমিস্ট্রিতে হাইড্রোজেন যেরকম কাজ করে আর সেরকম কাজ করে, অনেকটা অনেকটা চিন্তা করে, এরা হচ্ছে খালাতো ভাই টাইপের। হাইড্রোজেন যেরকম কাজ করে আর হচ্ছে সেরকম কাজ করে অর্গানিক কেমিস্ট্রিতে, দেখবি সবখানে এই দুইটা আসলে কাছাকাছি টাইপের জিনিস। তাহলে কোথাও যদি ও এর পরে হাইড্রোজেন থাকে, তাহলে যে কথা হয় ও এর পরে আর থাকলেও সেই কথা হয়। মানে ও এর পরে হাইড্রোজেন থাকলে সেটা কি হয়? অ্যালকোহল। ও এর পরে আর থাকলে সেটা কি হয়? ইথার। মানে এরা দুইজন আসলে একজন আরেকজনের সমান হয়, বুঝছিস? কারণ অ্যালকোহল ইথারের ধর্মটা অনেকটা কাছাকাছি। তুই কোথাও যদি এটা পাস, সি এখানে হচ্ছে ও, এখানে এইচ, অ্যালডিহাইড, আর সিও এখানে হচ্ছে আর, কিটোন। এদের ধর্ম অনেকটা কি কাছাকাছি এবং এরা অনেকটা একজন আরেকজনের সমানও হয় যদি কার্বন সংখ্যা সেম হয়। কি বলছিলাম? হাইড্রোজেন যে কথা আর সেই কথা। দেখ, হাইড্রোজেন যে কথা আর সেই কথা। তাহলে হাইড্রোজেন থাকলে যা হবে আর থাকলে কাছাকাছি জিনিস হবে। আমি কিন্তু বলতেছি না একেবারে সেম জিনিস হবে, আমি বলছি এরা কাছাকাছি হবে। তাহলে এখানে ও এইচ, এখানে হচ্ছে ও আর, এখানে CHO, এখানে হচ্ছে COR, মানে একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। এরপরে দেখ, যদি আমি কখনো এরকম নেই, সি এখানে হচ্ছে ও, এখানে OH, আমরা জানি এটা অ্যাসিড, তাই না? তাহলে CO এখানে হচ্ছে OR, মানে এটা হচ্ছে অর্গানিক ম্যাজিকের মতো চিন্তা করতে পারিস ভাই। এটা তোর জীবনকে যে কত ইজি করে দিবে। ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে হাইড্রোজেন যে কথা আর সেই কথা, তার মানে OH যে কথা ও আর সেই কথা, মানে অ্যালকোহল এবং ইথার একই টাইপের, অ্যালডিহাইড এবং কিটোন একই টাইপের, তারপর হচ্ছে অ্যাসিড এবং অ্যাস্টার একই টাইপের হয়, এগুলো একটু মনে রাখ। তাহলে CnH2n+2O এটা হইলে অ্যালকোহল হবে, আর যেখানে অ্যালকোহল হয় সেখানে কি হয়? সেখানে ইথার হয়। ভাই এইটা হচ্ছে পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা মানে পরীক্ষায় যতবার প্রশ্ন আসছে সমাণু কয়টি, সব এখান থেকে আসছে। চল কিছু প্র্যাকটিস করি, আর আমি একটু সেভ করি নাই। প্রথমে দেখি হচ্ছে এইটা C3H8O, এর কয়টি সমাণু আছে? এটা পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার। এবং এখানে যে সমাণুগুলো আমরা বের করে আমরা মুখস্থ করে ফেলবো এটা, মানে পরীক্ষার হলে যেন আমাদের টাইম না লাগে। C3H8O, প্রথমে তুই সংকেতটা দেখলি, সংকেতটা দেখে তোর মাথায় কি আসলো? তোর মাথায় আসলো এখানে হবে অ্যালকোহল এবং ইথার। তাহলে এখানে যদি অ্যালকোহল এবং ইথার হয়, তাহলে প্রথমে আমরা অ্যালকোহল লিখে ফেলি, 3 কার্বনের অ্যালকোহল। এখন 3 কার্বন, 1 নং কার্বনে OH, দেখ এটা একটা যৌগ হতে পারে। 3 কার্বন 1 নং কার্বনে OH। এরপরে দেখি 3 কার্বন 2 নং কার্বনে OH। এই কাঁচা বাচ্চারা, তুই কি অ্যালকোহল আর বানাইতে পারবি? চিন্তা করতো।
কোন রকমের ছলে বলে কলে কৌশলে কি অ্যালকোহল বানানো যায়? অ্যালকোহল বানাতে পারবে না। না না মনে হয় মানে কি বানানো যায় না, আর অ্যালকোহল বানানো যাবে না। এবার আমরা ইথারের দিকে যাই। ইথার মানে হচ্ছে এক পাশে দুইটা এক পাশে একটা। ইথারও কি বানানো যাবে? তুই যত কাহিনী করিস ইথার কিন্তু আর বানানো যাবে না। তাহলে এখানে সমানতার সংখ্যা কয়টা? 3টা। এটা সবাই মুখস্থ রাখবি। মানে এইখানে যে 3টা হয় এটা মুখস্থ। কেন ভাই? এটা পরীক্ষায় বারবার আসে। এটা একাডেমিক পরীক্ষায় আসে, এটা অ্যাডমিশন পরীক্ষায় আসে। এখন যদি তোর মুখস্থ থাকে তখন পরীক্ষার হলে কষ্ট করে বের করা লাগে না। আমরা এই মানটা একটু মুখস্থ করে রাখবো। মনে থাকবে তো যে C3H8O। আবার কেউ আবার মনে করিস না যে আবেগে এইখানে 3S দেখে 3টা হয়েছে। এখানে 3S দেখে যদি 3টা হয় তাহলে 4 থাকলে তো 4টা হওয়ার কথা। 4 থাকলে দেখিস কতগুলো হয়। সবাইকে এই 3টা বুঝতে পারছি? যে যদি হচ্ছে C3H4O হয় তাহলে মোট 3টা সমাণু হয়। আমরা C4H8 দেখি, C4H10, C4 এখানে হচ্ছে H10O। এটার সমাণুগুলো বের করব এবং এটাও আমরা মুখস্থ করে ফেলবো বের করে। মানে বের করব কিন্তু একটু মুখস্থ করে ফেলবো। তোরা এটা বের করার চেষ্টা করতাম, একটু পানি খেয়ে আসে। ওকে, আমি সংকেত দেখে প্রথমে বুঝলাম এখানে হবে অ্যালকোহল, এখানে হবে ইথার। তাহলে আগে অ্যালকোহলগুলো লিখে ফেলি। আমি যেভাবে আগাচ্ছি সেভাবে আগাবি। প্রথমে হচ্ছে 4 কার্বনের অ্যালকোহল। ওকে, 4 কার্বনের অ্যালকোহল এবং সেখানে 1 নং কার্বনে OH। প্রথমে আমি অবস্থান সমাণু বানাবো, এরপরও 4 কার্বনের অ্যালকোহল লিখব। 4 কার্বনের অ্যালকোহল 2 নং কার্বনে OH। এবার দেখ ভাই, তুই কিন্তু 4 কার্বনের অ্যালকোহল বানাতে পারবি না। মানে 4 কার্বনের অ্যালকোহল আর বানানো সম্ভব না, অর্থাৎ আমাদের অবস্থান সমাণু হবে না। এবার আমরা বানাবো হচ্ছে 3 কার্বন। 3 কার্বন মানে হচ্ছে এটা, 3 কার্বনের মাঝখানে হচ্ছে আমার মিথাইল মূলক 1 নং কার্বনে OH। 3 কার্বনের 1 নং কার্বনে OH এবং 5 নং কার্বনে দ্বিবন্ধন। 3 কার্বনের ক্ষেত্রে 2 নং কার্বনে হচ্ছে OH এবং 2 নং কার্বনে হচ্ছে আমার মিথাইল। দেখ তো অ্যালকোহল কি আর হয় নাকি অ্যালকোহল এই পর্যন্ত? অ্যালকোহল কিন্তু এই পর্যন্ত, অ্যালকোহল কিন্তু আর হয় না। মানে তুই আর অ্যালকোহল বানাইতে পারবি না। এরপর দেখি ইথার। ইথারের ক্ষেত্রে এই পাশে কার্বন তো মোট 4টা, এই পাশে 2টা, এই পাশে 2টা। দেখ দুই পাশে 2টা দিলাম। ইথারের ক্ষেত্রে এক পাশে আমি 3টা দিব, আরেক পাশে আমি 1টা দিব। এই যে নতুন একটা হয়, এক পাশে 3টা, এক পাশে হচ্ছে 1টা। ওকে, ইথারের ক্ষেত্রে আমি এক পাশে 3টা দিব কিন্তু একটু অন্যভাবে দিব। এই যে এক পাশে 3টা, একটা প্রতিস্থাপক বানাই দিলাম। তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এই সবাই 7টা হচ্ছে, একটু মুখস্থ করে রাখবি। এই 7, এখানে যে 7টা হয়, যদি এক্সামে আসে তাহলে আমাদের কষ্ট করা লাগবে না। লাস্ট অ্যালকোহলটা কি হয়েছে দুর্য? 3, এখানেও 3 কার্বনের অ্যালকোহল। দেখ ভাইয়া, এখানে হচ্ছে 1 2, এখানে হচ্ছে 3, এখানেও 1 2 3। সো এখানে হচ্ছে 3 কার্বনের অ্যালকোহল ছিল বাট 1 নং কার্বনে OH। এখানেও 3 কার্বনের অ্যালকোহল বাট 2 নং কার্বনে OH। এই হচ্ছে কথা। ইথারের পজিশন চেঞ্জে আরেকবার একটু, মানে এক পাশে 2টা এক পাশে 1টা। এখানে অর্ঘ তুই যৌগ চিন্তা করিস না, তুই নরমালি এটা চিন্তা কর একটা পাজল সলভ। এভাবে যদি চিন্তা করিস তাহলে ইজি লাগবে। এক পাশে 2টা আরেক পাশে 2টা, আবার এক পাশে 3টা এক পাশে 1টা। এক পাশে 3টা আছে বাট 3টাকে আমি একটু শাখা বানাই দিচ্ছি। 3টা আছে বাট ওই যে একটা শাখা বানাই দিচ্ছি, আর এক পাশে হচ্ছে 1টা। এবার কি বুঝতে পারছি ভাই? 1 নং কার্বনে OH দিয়ে 3 নং কার্বনে মিথাইল মূলক দিলে কি হয়ে যাবে? এই বোকা, 1 নং কার্বনে যদি OH দিয়ে 3 নং কার্বনে মিথাইল দিলে তো এই যে প্রথমটাই হয়ে যায়। হরদিন খান কি বুঝতে পারছি? বলো দেখ, তুই 1 নং কার্বনে যদি OH দিস আর 3 নং কার্বনে মিথাইল দিলে সেটা তো আবার মেইন চেইনের মধ্যেই চলে যায়, ওই প্রথমটা হয়ে যায়। না ভাই, চেইন আইসোমারে। চেইন আইসোমার মানে কোথায়? এখানে
আমি যা দেখাইলাম এর বাইরে আর নাই, এর বাইরে আসলেই নাই। ওকে, তাহলে আমরা হচ্ছে কয়টা ফর্মুলা শিখলাম? একটা শিখলাম হচ্ছে CnH2n যদি হয়, এই যেটা, সো CnH2n হলে অ্যালকিন, সাইক্লোঅ্যালকেন। তারপরে শিখলাম হচ্ছে CnH2n-2 হলে অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন এবং হচ্ছে ডাইন। 3 নং কার্বনে মিথাইল এবং 3 নং কার্বন একসাথে OH যদি হয়, মানে এরকম চাচ্ছিস 1 2 3 নং কার্বন, সো 3 নং কার্বনে ধর এটা 3 নং কার্বন ধরলাম, সো এখানে যদি মিথাইল দিস, এখানে যদি OH দিস, তখন কি যেটাই হয়ে যায় না? মৌপি বুঝতে পারি কি? 3 নং এ মিথাইল অ্যান্ড OH, তখন তো আসলে এটা 2 নং কার্বন হয়ে যায়, তখন তো এটা 3 নং কার্বনই থাকে না, এই যোগ্য হয়েছে। আচ্ছা, আমরা পরের ফর্মুলা দেখি। পরের ফর্মুলা হচ্ছে যদি কখন এরকম হয় CnH2nO, এই বলতো ভাইয়া এখানে কি কি পসিবল? বলছিলাম এটা মুখস্থ করাইছিলাম যে হচ্ছে আমি যখন আমরা ইয়া পড়ি কি বলে সমগোত্রীয় শ্রেণী পড়ি, CnH2n+2 যদি হয় সেখানে কি পসিবল ছিল? সেখানে পসিবল ছিল অ্যালকোহল এবং ইথার। এখানে কি পসিবল? এখানে পসিবল হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর এইখানে পসিবল হচ্ছে কিটোন। আমরা জানি যেখানে অ্যালডিহাইড পসিবল সেখানে কিটোন পসিবল। আচ্ছা, একটু ফিল কর তো, একটু ফিল করবি, আমি চাই না তোরা মুখস্থ করিস, ফিল কর। ভাই এখানে CnH2n+2 ছিল না? তাহলে এখান থেকে যদি এই 2 বাদ দেই, খেয়াল কর, যদি এই 2 বাদ দেই তাহলে অ্যালকোহলে একটা দ্বিবন্ধন চলে আসতে পারে না? হ্যাঁ বুঝি। যদি আমরা জানি দুইটা হাইড্রোজেন কমে গেলে কি দ্বিবন্ধন আসে, দুইটা হাইড্রোজেন কমে গেলে সাইক্লো আসে। তাহলে যদি আমি এই 2টা বাদ দেই তাহলে সেখানে একটা দ্বিবন্ধন আসতে পারে, আবার সেই যোগটা সাইক্লো হইতে পারে। এটুকু কি বুঝছিস কিনা দেখ, যে আমি যদি অ্যালকোহলের এই সংকেত থেকে একটা 2 বাদ দিই, মানে হাইড্রোজেন যদি 2টা কমাই, তাহলে সেখানে কি কি হবে? সেখানে সাইক্লো হইতে পারে, আবার সেখানে একটা এক্সট্রা দ্বিবন্ধন আসতে পারে। এখানে তো কোনো দ্বিবন্ধন নাই, তার মানে এইখানে শুধু যে অ্যালডিহাইড কিটোন পসিবল তা না, এখানে ইনল পসিবল। ইনল মানে কি? দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল। আগে বল এটা ফিল করতে পারছিস কিনা, যে এখানেও যে ইনল হয়, ইনল মানে যে দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল, এটা কি ফিল করতে পারছি সবাই? কারণ ওখানে CnH2n+2 ছিল, সেই 2টা এখানে নাই। আরেকবার, আচ্ছা দেখ, অল মানে কি? অল মানে অ্যালকোহল। আচ্ছা ইনলটা হয়তো বুঝবি না, মানে বাট এরকম যে হচ্ছে দ্বিবন্ধন যদি এরকম থাকে, দ্বিবন্ধন প্লাস অ্যালকোহল। আমাদের নর্মাল অ্যালকোহল কি ছিল? নর্মাল অ্যালকোহল ছিল CnH2n+2O, এই তো ছিল নর্মাল অ্যালকোহল, হচ্ছে CnH2n+2O। এখন যদি এই 2টাকে আমি বাদ দেই, এই 2টাকে যদি বাদ দেই, তাহলে কি হইল? দুইটা হাইড্রোজেন কমাইছিস না? দুইটা হাইড্রোজেন কমাই গেলে আমরা কি জানি? দ্বিবন্ধন তৈরি হয়। মনে আছে তো, বেসিকের মধ্যে শিখাইছিলাম যে দুইটা হাইড্রোজেন কমে গেলে দ্বিবন্ধন কমে যায়, মানে দ্বিবন্ধন আসে, অথবা সেই যৌগটা সাইক্লো হয়ে যায়। তাহলে আমাদেরকে Cn2n+2 যদি অ্যালকোহল হয়, এই 2টা যদি বাদ দিয়ে ওইটা হয়, তাহলে সেটা কি হবে? দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। এখন দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলকে সংক্ষেপে কি বলে? ইনল বলে, ইন প্লাস অল। এবার কি বুঝতে পারছি যে এখানে কি হবে? এখানে ইনল হবে। ইনলের সংকেত দেখাবো ভাই, এখনো তো শেষ হয় না আখি, আগে দেখি কি কি হয়। আচ্ছা, যেখানে ইনল হয় আমরা কি জানি? এখানে যদি ইনল হয় তাহলে এইখানে দ্বিবন্ধনযুক্ত ইথারও হবে, কারণ ভাই ইথারের সংকেত তো এটা ছিল। তাহলে এখানে ইনল হয়, আবার এখানে কি হয়? এখানে হয় সাইক্লো অ্যালকোহল হয়, সাইক্লিক অ্যালকোহল হয়। দেখ বুঝিস কিনা, কারণ আমি তো দ্বিবন্ধন করলেও হাইড্রোজেন কমে 2টা, আমি সাইক্লো করলেও হাইড্রোজেন কমে 2টা, হাইড্রোজেন তো কমছে 2টা, এখান থেকে 2টা কমছে না? তাহলে এখানে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল হয়, এখানে সাইক্লিক অ্যালকোহল হয়। আবার এখানে কি হয়? এখানে হয় হচ্ছে দ্বিবন্ধনযুক্ত ইথার, ডাবল বন্ড বা ডাবল বন্ডেড ইথার, মানে এমন একটা ইথার যেখানে দ্বিবন্ধন থাকে। আবার এখানে কি থাকে? এখানে থাকবে হচ্ছে সাইক্লিক ইথার। এই 6 টাইপের সমানতা হয় এইখানে যদি এই ফর্মুলা থাকে।
তাহলে আমরা কি শিখলাম, যদি CnH2nO হয়, যদি CnH2nO হয় তাহলে সেখানে হয় অ্যালডিহাইড, সেখানে হয় কিটোন, সেখানে হয় ইনল সাইক্লিক অ্যালকোহল, সেখানে হয় ডাবল বন্ডেড ইথার, মানে ইথার যেখানে দ্বিবন্ধন থাকবে, আর সেখানে হয় হচ্ছে ডাবল বন্ডেড সাইক্লো ইথার। এখন দেখি যদি এরকম হয় যে, এবং পরীক্ষায় যদি এই ফরম্যাটটা কখনো দেয়, এটা কখনোই এখনো পর্যন্ত অ্যাডমিশনে আমি দেখি নাই, উদ্ভাসের মাঝে মধ্যে উইকলি এক্সামে দেখে ওরা দেয়, জেইই মেইনে হচ্ছে কয়েকটা প্রশ্ন আসছে, তো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। C3H6O, এবং তুই ধরে নে এরকম যদি তোকে দেয় তার মানে তোর জীবনে একটু দুঃখ আছে সামনে কিছুক্ষণ ধরে। C3H6O আমাকে বললো এটার মোট কয়টা সমান হবে, কয়টা গাঠনিক সমান হবে। এখন যেখানে সমানতা টাইপই 6 রকম, সেখানে সংখ্যা বের করতে গেলে তো বুঝিস কি অবস্থা হবে, বাট কঠিন কিছু না, একটা একটা করে প্র্যাকটিস করলে দেখবি ইজি হয়ে যাচ্ছে। আমরা এখান অনুযায়ী আগাই। প্রথমে অ্যালডিহাইড পসিবল, 3 কার্বনের অ্যালডিহাইড একটাই, তুই যতই চাপাচাপি করিস 3 কার্বনের অ্যালডিহাইড হবে না। এই যে এটা 3 কার্বনের অ্যালডিহাইড, যেটাকে আমরা প্রোপানল বলি। সো প্রোপানলের বেশি আর কখনো এখানে সম্ভব না, প্রোপানল কাহিনী শেষ। এবার দেখি কিটোন, 3 কার্বনের কিটোন ভাই প্রোপানন পসিবল, আর হবে না। ওই যে অ্যালডিহাইড একটা, কিটোন একটা, ওই কাহিনী আমাদের শেষ। এটার স্কেলিটাল হচ্ছে এরকম, মানে এভাবে লিখতে পারিস, এই যে এটা হচ্ছে আমাদের এটার স্কেলিটাল। তাহলে কি শিখলাম, 3 কার্বনের অ্যালডিহাইড একটা প্রোপানল, 3 কার্বনের কিটোন একটা প্রোপানন। এবার দেখি হচ্ছে ইনল, ইনল মানে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। এখন 3 কার্বন, এই যে এটা লিখব, দ্বিবন্ধন থাকবে সেইখানে অ্যালকোহল, এই যে এইখানে থাকতে পারে OH একটা, দেখ এটা হচ্ছে 3 কার্বন যুক্ত একটা ইনল। আবার 3 কার্বন যুক্ত একটা ইনল এরকমও হইতে পারে, এটাও হইতে পারে, OH টা 2 নং কার্বনে। আরেকটা হইতে পারে, এই বাচ্চা বাচ্চাটা বলতো 3 কার্বন যুক্ত ইনল কি আর হয়? তুই যতই কাহিনী করিস ইনল কিন্তু আর হবে না, কারণ এর থেকে আর বেশি হচ্ছে কোন রকমের হচ্ছে কোনো মানে বানানো যায় না, কোন রকমের কোনো পারমুটেশন কম্বিনেশন হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গেল, এটা হচ্ছে আমাদের একটা, একটা মানে কোনটা, আমাদের হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ইনল গেল, এই যে এটা হচ্ছে আমাদের ইনল। আমরা দেখি এবার সাইক্লিক অ্যালকোহল। সাইক্লিক অ্যালকোহল মানে হচ্ছে, আমি প্রথমে 3 কার্বন বানাই, দেখ 3 কার্বনের সাইক্লিক অ্যালকোহল একটা হয়, এই আর কি হয়, প্রথম ইনলে কার্বনের 5টা হাত হয়ে গেল না, 5টা হাত হয়নি, 5টা হাত না 4টা হাতই হয়েছে। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন একটা, দ্বিবন্ধন এখানে একটা, এই সাইক্লিক অ্যালকোহল কিন্তু আর হয় না। সো এটা হচ্ছে আমাদের সাইক্লিক অ্যালকোহল। এবার দেখি আমাদের সাইক্লিক ইথার, সরি ডাবল বন্ডেড ইথার। ডাবল বন্ডেড ইথার কয়টা পসিবল, একটা, সারা বাড়ি একটা। সেটা কোনটা জানিস, সেটা হচ্ছে এইটা, এক পাশে কার্বন 3টাই তো, সো এক পাশে হচ্ছে এরকম CH2, এখানে হচ্ছে কার্বন, এখানে অক্সিজেন, মানে ব্যাপারটা এরকম। ওকে, এখানে একটা দ্বিবন্ধন থাকবে। একটু কঠিন লাগতেছে, এটা তো কঠিনই বললামই তো, এটা তো ইজি প্রশ্ন না। আস্তে আস্তে আমরা তো আস্তে আস্তে হচ্ছে একটু ডিফিকাল্টি লেভেল আপ করব, তাই না? তাহলে এখানে কয়টা পসিবল, এখানে পসিবল একটা, কি ডাবল বন্ডেড ইথার, এই হচ্ছে ডাবল বন্ডেড ইথার আমাদের একটা। আর কি পসিবল, আর হচ্ছে সাইক্লিক ইথার। সাইক্লিক ইথার মানে কি, সাইক্লিক ইথার মানে হচ্ছে এইটা, দেখ এরকম একটা হয়, সাইক্লিক ইথার মানে হচ্ছে আর এরকম একটা হয়, এইটা না, C2H4 এর জন্য কোনো সাইক্লিক যৌগ আসবে না। এই সবাই কি এগুলো পরীক্ষার হলে বের করা অনেক কঠিন, এগুলো তোর স্ট্যান্ডার্ডের প্রশ্নই না ভাই। এই প্রশ্ন তুই দিস, বাংলাদেশের 95% টিচারই পারবে না। বাট আমি তোকে কেন দেখাইছি, আমি তোকে দেখাইছি কারণ তুই জিনিসগুলো শিখছিস, তোর কাছে এখন এগুলো কঠিন হওয়ার কথা না, তার জন্য তোকে আমি প্র্যাকটিস করাচ্ছি। যে আমাদের এমন যদি হইতো হাতে টাইম নাই, এখনই হচ্ছে পরীক্ষা, কালকে পরীক্ষা, তাইলে এগুলো আমি শেখাতাম না। কিন্তু যেহেতু শিখছিস,
সেহেতু হচ্ছে পুরোপুরিটাই শিখেছে, মানে অর্গানিক নিয়ে যেন কোনো রকমের কোনো ঘাটতি, কোনো রকমের কোনো কনফিউশন না থেকে যায়। পুরো ব্যাপারটা দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার কাছে CnH2nO এই ফরম্যাটটা যদি থাকে, সেই ফরম্যাটটা থাকলে আমাদেরকে এইটুকু আগে মুখস্থ রাখতে হবে যে অ্যালডিহাইড, কিটোন, ইনল, সাইক্লিক অ্যালকোহল, ডাবল বন্ডেড ইথার, সাইক্লিক ইথার, এই 6 টাইপের যে সমাণু হয় সেটা আগে মনে রাখাই লাগবে। যেটা তুই ফিল করে মনে রাখিস, তুই মুখস্থ করে মনে রাখিস, ছন্দ কবিতা যেমনি ইচ্ছা তুই মনে রাখিস, বাট তোকে এটা মনে রাখাই লাগবে। আমরা এটা মনে রাখলাম। তারপর আমরা দেখলাম যে এই যোগের ক্ষেত্রে প্রথমে অ্যালডিহাইড পসিবল, কিটোন পসিবল। আমি আশা করি অ্যালডিহাইড কিটোন নিয়ে কারো কোনো প্রশ্ন কনফিউশন থাকা উচিত না, থাকার কথাও না, এবং আমি জানি এখানে কারোরই নাই। এবার দেখি আমরা ইনল। ইনল মানে ইন প্লাস অল, সন্ধি বিচ্ছেদ কর, ইন প্লাস অল, ইন অল মানে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। সো ইন প্লাস অল যদি আমি এটাকে সন্ধি করি তাহলে ইন অল, তাহলে দেখো এখানে 3 কার্বন তো থাকবে, 3 কার্বনের 1 নং কার্বনে দ্বিবন্ধন, 1 নং কার্বনে OH, 1 নং কার্বনে দ্বিবন্ধন, 2 নং কার্বনে OH। তারপরে তুই এইভাবে চিন্তা কর, 1 নং কার্বনে হচ্ছে OH আর 2 নং কার্বন হচ্ছে দ্বিবন্ধন। সো আমি 3টা স্ট্রাকচার পাই। এখানে তুই তো 2 নং কার্বন দিয়ে শাখা বানাইতে পারবি না, তাহলে এটা আমাদের ইনল শেষ। এবার আমাদের সাইক্লিক অ্যালকোহল। সাইক্লিক অ্যালকোহল মানে কি? সাইক্লো অ্যালকোহল, 3 কার্বনের তো ভাই একটাই চক্র পসিবল, এর থেকে বেশি চক্র পসিবল তো না, তাই না? আর এরপরে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত ইথার। দ্বিবন্ধনযুক্ত ইথার মানে হচ্ছে যেই পাশে ইথিলিন মূলক, সো ইথিনিলিন বা ভিনাইল মূলক, আর এক পাশে মিথাইল মূলক। আর এরপরে আমরা হচ্ছে সাইক্লিক ইথার শিখছিলাম। সাইক্লিক ইথার মানে হচ্ছে চক্রাকার ইথার, 4 কার্বন মানে 4 কোণা বা 3 কার্বন দিয়ে, এটা হচ্ছে 2 কার্বন দিয়ে একটাকে আমি পাশে চেইন বানাই দিচ্ছি। এবার কি বুঝতে পারছি? এটা পরীক্ষা আসার সম্ভাবনা 0.001% আসবে না, বাট তারপরে হচ্ছে দিলাম, করাইলাম যেন আমাদের প্র্যাকটিস হয়ে যায়। না দ্বিবন্ধন ইথার কি একটাই পসিবল? না, হ্যাঁ একটাই পসিবল, আর পসিবল না। এবার সবার জন্য একটা ঐচ্ছিক হোমওয়ার্ক দিচ্ছি, ঐচ্ছিক হোমওয়ার্ক। ঐচ্ছিক হোমওয়ার্ক হচ্ছে এইটা, C4H8O, এইটা করে দেখিস কয়টা হয়। আমি চাইবো যে তোরা অন্তত যারা আমার কাছে পড়িস তারা হচ্ছে এখানে অ্যাটলিস্ট 20টা বানাস। 20টা না, আর কমাই দিই, 15টা বানাস। মানে হচ্ছে অন্তত যেন 15টা হয়। ভাইয়া অ্যালডিহাইডের এন্ড, ই এন্ড মানে কি ভাইয়া? অ্যালডিহাইডের ই এন্ড কম্পাউন্ডটা বুঝি নাই। প্রোগ্রাম, তোর প্রশ্ন আমি বুঝি নাই ভাই। এখানে মোট এমনি কয়টা হবে? নাদিয়া, আমি জানি না, সত্যি কথা আমি এটা ট্রাই করি নাই। আমি আমার এক স্টুডেন্টকে একবার দিছিলাম, ওর নাম আনাস ফারুক। ও হচ্ছে এখন বুয়েট সিভিলে পড়ে, সিভিলে না মেকানিক্যালে পড়ে আমার মনে নাই। ও আমাকে একবার হচ্ছে 29টা না 30টা বের করে দেখাইছিল। বাট আমি আমার লাইফে এখনো অতটুকু অবসর পাই নাই যে হচ্ছে বসে বসে ইথারের জন্য আরেকটা সেকেন্ড অ্যালডিহাইড। আর এইটার এটা একই জিনিস রে বাবা, মানে এইটার আমি প্রথমে নর্মাল সংকেত লিখছি, পরে স্কেলেটাল ফর্মুলা লিখছি। লাস্টের আগেরটায় মাঝখানে ডাবল বন্ড হয় না? লাস্টের আগেরটায় মাঝখানে ডাবল বন্ড না, এই মাঝখানে ডাবল বন্ড হলে সেটা তো আর ইথার থাকে না রে বাবা। মাঝখানে ডাবল বন্ড দিলে অক্সিজেনের যোজনী তো ফিল আপ হয়ে যায়। সামিয়া বুঝতে পারি কি? আমি তো এটা বলতেছি যে এইটা মুছে দিয়ে এইখানে দ্বিবন্ধন দিবি, মানে হচ্ছে এরকম দিবি, এই যে এটা না, এটা দিলে তো হবে না, কারণ তখন তো অক্সিজেনের যোজনী মিলে না। এটা তো হবে না, দেখ অক্সিজেনের যোজনী মিলে। কখনো যদি নিজের মাথায় প্রশ্ন আসে নিজে একটাকে দেখবি যে আসলে কি এখানে যোজনী মিলে কিনা, কার্বনের হাত মিলে কিনা, দেখবি মিলবে না। এটা হচ্ছে অ্যালডিহাইডের স্কেলেটাল ফর্মুলা, ওই যাই লিখে দিয়েছিলাম। সো এটা হচ্ছে অ্যাটলিস্ট 15টা হচ্ছে বের করব। তাহলে সবাই আমার সাথে সাথে হচ্ছে বল। মেইনলি আমাদের মনে রাখা লাগবে এইটুকু, যদি হচ্ছে CnH2n হয় তাহলে সেখানে হয় অ্যালকিন, সেখানে হয় সাইক্লোঅ্যালকেন। সবাই একটু চোখ বন্ধ করে ইমাজিন কর, CnH2n হইলে অ্যালকিন, সাইক্লোঅ্যালকেন। CnH2n-2 হইলে অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন এবং ডাইইন। CnH2n+2O হইলে অ্যালকোহল এবং ইথার। CnH2nO হইলে অ্যালডিহাইড, কিটোন, তারপরে ইনল, সাইক্লিক অ্যালকোহল, দ্বিবন্ধনযুক্ত ইথার, সাইক্লো ইথার।
এবং হচ্ছে আমরা যদি হচ্ছে CnH2n আর লাস্টের একটা দেখব, সেটা হচ্ছে এটা, যে হচ্ছে CnH2nO2 যদি হয়, CnH2nO2 এখানে যদি হয়, তাহলে এখানে হয় হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডের সাথে কি হয়? অ্যাসিডের সাথে হয় হচ্ছে কি অ্যাস্টার, তাই না? কিছুক্ষণ আগে দেখলাম অ্যাসিড এবং অ্যাস্টার। এটার উদাহরণ আমরা দেখি না, এটার উদাহরণ এখন পর্যন্ত কোথাও কখনো পরীক্ষায় আসে নাই। আরেকটা মজার দেই, সেটা হচ্ছে এটা CnHn যদি এরকম হয়। আচ্ছা, CnHn এরকম সংকেত তুই কোথায় দেখছিস? কোন যৌগটা বলতো ভাই? CnHn এরকম যৌগ দেখছিস তুই বেনজিন, তাই না? C6H6। এখন C6H6 বা বেনজিন, এটা আসলে কিরকম হয়? এটা হচ্ছে ব্যাপারটা এরকম হয় যে যতগুলো কার্বন তার হাফ পাই বন্ড। আমরা বেনজিন বলবো না, যতগুলো কার্বন তার অর্ধেক হচ্ছে পাই বন্ড। যেমন ধর বেনজিনে কার্বন কয়টা? 6টা। বেনজিনে পাই বন্ধন কয়টা? বেনজিনে কার্বন 6টা, বেনজিনে পাই বন্ধন কয়টা? 3টা। তাহলে বেনজিনে কার্বন 6টা, পাই বন্ধন 3টা। সো এটা হচ্ছে ওই টাইপের, যে CnHn যদি থাকে, এটাও পরীক্ষা আসবে না, আমি ঐচ্ছিক একটু প্র্যাকটিস করাচ্ছি সবাইকে। যদি এরকম থাকে C4H4, C4H4, এইটা আর তোকে বের করতে বলছে, এটা সমানুগুলো বের করো। এই C2H2 তো হবে না, কারণ C2H2 তো ভাই তোর ইসের মধ্যে পড়ে যায়, মানে সাইক্লো হয় না তো ওটা। C2H2 বাদে আর কি, C2H2 তো সাইক্লো বানানো যাবে না। এখন দেখি চল এখানে কি কি করা যায়। এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের একটা যৌগ। এখন এই যৌগের ক্ষেত্রে দেখতো ভাই কার্বন কয়টা? 4টা। কার্বন 4টা মানে পাই বন্ধন কয়টা থাকবে? পাই বন্ধন থাকবে কিন্তু 2টা। এখন তোর ক্রিয়েটিভিটি ডিপেন্ড করে যে তুই কত রকমের চিন্তা ভাবনা করতে পারিস। যেমন দেখতো ভাই এইখানে আমি এইখানে একটা পাই বন্ধন দিতে পারি, এইখানে একটা পাই বন্ধন দিতে পারি, এইখানে একটা পাই বন্ধন দিতে পারি। পারি তো? এটা 4টা কার্বন 2টা পাই বন্ধন। আমি যদি এরকম আরেকটা চতুর্ভুজ নেই, নেওয়ার পরে আচ্ছা দেখতো পাশাপাশি 2টা কার্বনে কি দ্বিবন্ধন থাকতে পারে? চিন্তা করতো, থাকতে পারে নাকি পারে না? মানে কার্বনের কি যোজনী মিলে? যোজনী মিললেই থাকতে পারে আর কি। এই যোজনী মিলে না কেন? মিলবে তোর ভাই, মিলে তো, কোনো হাইড্রোজেন থাকবে না আর কি। সো এখানে এটাও পসিবল, এটাও পসিবল। তুর্য, আমি তো বেনজিন নিয়ে কথাই বলি নাই ভাই। একান্তর দ্বিবন্ধন থাকতে হবে সেটা অ্যারোমেটিক হইতে গেলে। কে বলছে এখানে অ্যারোমেটিক যৌগ হবে? আমরা পসিবল সমানু বলতেছি, বুঝছিস? সেখানে হতেই পারে। আমরা তো ভাই অ্যারোমেটিক হওয়ার জন্য তো আরো কত শর্ত আছে, হাকেল নিয়ম হ্যানত্যান, সেগুলো পরের জিনিস। এরপরে আমরা 4 কার্বনের দেখ আরো পসিবল। কিরকম পসিবল? এই যে এটা কি পসিবল না? পসিবল কিন্তু। আমার মোট পাই বন্ধন 2টা, এখন ওই 2টা পাই বন্ধন আমি যত রকমের পারমুটেশন কম্বিনেশন করতে পারি তত রকমের পারমুটেশন কম্বিনেশন করব। তো এখানে হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে পাশাপাশি 2টা, এখানে একই কার্বনে 2টা। আমার মনে হয় তুই 3 কার্বন 4 কার্বন নিয়ে আর কোনো রকমের কাহিনী করতে পারবি না, তো সব কাহিনী শেষ। এবার দেখি চল ত্রিভুজ নিয়ে একটু কাহিনী করি। ত্রিভুজ নিয়ে কাহিনী কিরকম? এই হচ্ছে আমার কাছে ত্রিভুজ আছে, এইখানে একটা দ্বিবন্ধন, এইখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা, এইখানে একটা, এবং ধরলাম এইখানে হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ আছে। বুঝি এইখানে জীবনও ব্রাঞ্চ হবে না, কারণ এখানে ব্রাঞ্চ দিতে গেলে কার্বনের যোজনী কত হয়ে যায়? 5 হয়ে যায়। ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা পসিবল। ত্রিভুজের ক্ষেত্রে দেখি আর পসিবল কিনা। আরো পসিবল। কিরকম পসিবল? তুই হচ্ছে এইখানে দ্বিবন্ধন দিস। অনেকের মনে হইতে পারে যে ভাই এইখানে এটা দিলে বোধহয় নতুন যৌগ তৈরি হবে। না, এইখানে দিল যে কথা, এখানে দিল সেই কথা। আমি এরকম দিলাম, এই 1 কার্বনে 2টা আর এখানে একটা হাত দিলাম। দেখ ত্রিভুজের ক্ষেত্রে এটাও পসিবল। আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রে আর পসিবল কিনা। আরো পসিবল। কিরকম পসিবল?
ত্রিভুজের ক্ষেত্রে তুই হচ্ছে এইখানে একটা দিলি আর এইখানে একটা দ্বিবন্ধন দিলি, দেখ এটাও কিন্তু পসিবল। ত্রিভুজের ক্ষেত্রে কি আর পসিবল? দেখতাম তোদের লজিকে কি বলে, আর কি কোনোটা হয় কিনা? হয় হয় রে হয়, আরো হয় আরো হয় আরো হয়। না, এইখানে এইটা আর এইখানে এটা কি পসিবল হবে? না না, এটা হবে না, এটা হবে না। এ না, ত্রিভুজ আর হয় না। আরে যা হয়েছে অনেক বের করে ফেলছি, অনেক বের করে ফেলছি। তাহলে কয়টা বানালাম? 6টা বানালাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমানতার মধ্যে হচ্ছে গেল। তাহলে কার্যকরীমূলক সমানতার মেইন থিমটা আমি একটু বলে দিই। মেইন থিম হচ্ছে তোকে এই জিনিসগুলো মনে রাখা। কোন জিনিসগুলো মনে রাখা? মেইন ফর্মুলাটা মনে রাখা। সবাই একটু মেইন ফর্মুলাটা একটু মনে কর। CnH2n কি কি পসিবল? অ্যালকিন, সাইক্লোঅ্যালকেন। CnH2n-2 অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন, ডাইইন। CnH2n+2O অ্যালকোহল এবং ইথার। CnH2n অ্যালকোহল মানে কি বলে? অ্যালডিহাইড কিটোন, সাইক্লিক অ্যালকোহল, সাইক্লিক ইথার। দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল, দ্বিবন্ধনযুক্ত ইথার। আর হচ্ছে তোর CnH কি বলে? CnH2nO2 এটা হয় হচ্ছে অ্যাসিড এবং অ্যাস্টার। আর তারপরে হচ্ছে CnHn, এটা হচ্ছে যতগুলো থাকবে, কার্বন থাকবে, ততগুলো আমার কি থাকবে? পাই বন্ড থাকবে। তাহলে আমাদের কার্যকরীমূলক সমানতা গেল। এবার সবাই লিখে নে টটোমেরিজম। TAUTOMERISM, টটোমেরিজম। এটাকে উচ্চারণ করলে হয় টাউটোমেরিজম। টাউটো, টটো। সো টটোমেরিজমের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো প্রথমত মনে রাখতে হবে, তোদের কি বলছিলাম অনেক ইন্টারন্যাশনাল বইতে সমানতা 3 রকম বলা হয়। কি কি? চেইন আইসোমার, অবস্থান আইসোমার, আর কার্যকরীমূলক আইসোমার। এবং কেন এই 3 রকম বলে? কারণ অনেকে অবস্থান সমানতার মধ্যে মেটামেরিজমকে ধরে, আর হচ্ছে CnHn কি সাইক্লিক ছাড়া হয় না? হয় জোনাইন, যেমন হচ্ছে C2H2 হয়। কিন্তু C2H2 না কোনো হচ্ছে কোনো স্বীকৃত ফর্মুলা না, কারণ কার্বন বেশি কম হইলে এটা মিলবে না। নর্মালি সাইক্লিক ছাড়া হয় না, 2 কার্বনের বেশি যদি নিস। তো বলছিলাম সমানতা নর্মালি মানুষজন 3 রকম ধরে। কারণ কি? অনেক পণ্ডিত, অনেক মানুষজন এই টটোমেরিজমকে একটা কার্যকরীমূলক সমানতার আন্ডারে চিন্তা করে। এবং এটা পণ্ডিত মানুষের কথা বলছে দেখে তোকে মেনে নিতে হবে তা না। তোরও তো বিবেক আছে, তোরও তো চিন্তা শক্তি আছে। সো সেই চিন্তা শক্তি দিয়ে তুই নিজে চিন্তা করবি, তারপরে তুই জাজ করবি যে হচ্ছে হ্যাঁ তোর ব্রেইন কি বলে বা তোর বিবেক কি বলে। যদি তোর বিবেক বলে যে এটা কার্যকরীমূলক সমানতা, তুইও ধরে নে। এবং আমি জানি তোর বিবেক মনে হবে এটা কার্যকরীমূলক সমানতা। সো আমরা একটু লিখে রাখি, এটাকে বলা হয় স্পেশাল, SPECIAL, স্পেশাল টাইপ অফ functional group isomer. Group isomer মানে স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আইসোমার। কার্যকরীমূলক সমানতার মধ্যে একটা স্পেশাল টাইপ হিসেবে আমরা চিন্তা করি। এটা হুবহু কার্যকরীমূলক সমানতা না, কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে, বাট তারপর আমরা স্পেশাল টাইপ মনে করি। আবার কেউ কেউ এটাকে ডাইনামিক আইসোমেরিজম বলা হয়। ডাইনামিক, বাংলা বললে গতিশীল সমানতা বলা হয়। ডাইনামিক আইসোমেরিজম। কেন ডাইনামিক আইসোমেরিজম বলে সেটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম? টটোমেরিজমকে বলা হয় একটা বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানতা, একটা বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানতা। আবার অনেকে এটাকে বলা হয় হচ্ছে একটা গতিশীল সমানতা। সো আমি একটা উদাহরণ দিই। এই উদাহরণটা আমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ আছে। সো উদাহরণটা হচ্ছে সবথেকে বেশি স্বীকৃত এইটা, CH3CO। এখানে হচ্ছে আমি একটু এটা ভেঙে দেখাচ্ছি। অনেকে বলতে পারিস ভাই ওই পাশের কার্বনকে ভেঙে দেখান নাই, তো এই পাশেটা কেন দেখাচ্ছেন? এই পাশেটা দেখাচ্ছি আমি একটা জিনিস বুঝাবো তার জন্য। সো এটা কি? এটা হচ্ছে কিটোন। কিটোন না? যদি আমি পার্টিকুলারলি বলি, দিস ইজ এ প্রোপানন, এটা একটা প্রোপানন কিটোন। এই কিটোনকে তুই যদি ক্ষারের মধ্যে নিস, ক্ষারের মধ্যে নিলে ঘটনাটা কি ঘটে? ক্ষার মানে যে দ্রবণে ক্ষার আছে আর কি। সবাই একটু লিখা বন্ধ কর।
ক্ষারের মধ্যে নিলে যেটা হয় যে এইখান থেকে একটা হাইড্রোজেন দ্রবণে চলে যায়, কারণ দ্রবণে অনেক OH আছে। এখান থেকে একটা হাইড্রোজেন দ্রবণে আসে। তো যখন এখান থেকে একটা হাইড্রোজেন দ্রবণে চলে যায়, আমি রংটা একটু চেঞ্জ করে নেই, এই রংটা নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই হাইড্রোজেনটা দ্রবণে চলে গেল। তো যখনই এই হাইড্রোজেনটা দ্রবণে চলে যায়, আমরা বিস্তারিত মেকানিজম তো অ্যালডিহাইড কিটোন পড়ার পরে সময় পড়ব, আপাতত আমরা দেখছি হচ্ছে ঘটনাটা কি ঘটে। তখন এই অক্সিজেন তার ইলেকট্রনকে স্যাক্রিফাইস করে, কারণ এই কার্বনের হাত কিন্তু পূরণ হয়নি, হাত 3টা হয়ে গেছে। তখন আবার ওই দ্রবণ থেকে, মানে ওই দ্রবণে যত হাইড্রোজেন আছে, যেমন ধরো এই দ্রবণে অনেক হাইড্রোজেন আছে, দ্রবণে অনেক হাইড্রোজেন আছে, মানে এটা প্রোটিক সলভেন্টে আছে, বুঝছিস? প্রোটিক সলভেন্ট, দ্রবণে অনেক হাইড্রোজেন আছে। তো সেই দ্রবণের হাইড্রোজেন এখানে আবার একটা এখানে আসে। তাহলে আলটিমেটলি তোর কাছে দেখে কি মনে হবে? তুই এখানে যে যৌগটা পাবি সেই যৌগটা হবে হচ্ছে এরকম CH3 কার্বন, এখানে তো একটা সিঙ্গেল বন্ড হবে, এখানে হবে OH, আর এখানে একটা দ্বিবন্ধন হবে CH হচ্ছে 2। এখন এইটা ভেঙে যেরকম এইটা হয়, ঠিক সেরকম এইটা ভেঙে আবার হচ্ছে এটা তৈরি হয়, বুঝছিস? এখন এই মেকানিজমগুলো না দেখায় তুই যদি খালি চোখে তাকাস, তাহলে ভাই খালি চোখে তাকাইলে কি মনে হয় দেখতো? খালি চোখে তাকাইলে আমরা এখন অত বেশি কমপ্লেক্সন মানে কমপ্লেক্সিটির মধ্যে যাব না। খালি চোখে তাকাইলে কেন জানি মনে হয় যে এই হাইড্রোজেনটা এইখানে যাচ্ছে, দেখ এই হাইড্রোজেনটা এইদিকে যাচ্ছে আর এই বন্ধনটা এইদিকে যাচ্ছে। এখানে খালি চোখে তাকাইলে কি মনে হয়? খালি চোখে তাকালে মনে হয় এই বন্ধনটা এদিকে যাচ্ছে আর এই হাইড্রোজেনটা এদিকে যাচ্ছে, এটা মনে হয় না? যদিও আসলে এই হাইড্রোজেনটা এখানে যায় না, এই হাইড্রোজেনটা দ্রবণে যায়, দ্রবণ থেকে একটা অক্সিজেনের সাথে আসে। এই হাইড্রোজেনটা দ্রবণে চলে যায় আর দ্রবণ থেকে একটা হাইড্রোজেন এই কার্বনে আসে। বাট খালি চোখে তাকাইলে আমাদের কাছে যেটা মনে হয় আমরা সেটা দেখি, দেখে মনে হয় এদিকে হাইড্রোজেন শিফট হচ্ছে আর এদিকে তার বন্ধন শিফট হচ্ছে। যেদিকে হাইড্রোজেন শিফট হয় দ্বিবন্ধন তার উল্টা দিকে শিফট হচ্ছে। এখন ভাই এটা একটা কি? এটা একটা কিটোন, কিটোন না? কিটোন তো। এটা কি? এটা একটা ইনল। এই যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলকে আমরা কি বলি? ইনল বলি। ইনল হোক যা হোক সেটা তো একটা অ্যালকোহল। তাহলে এক পাশে কিটোন আছে, এক পাশে ইনল আছে। এটা কি? দুইটা কার্যকরী মূলক। তাহলে বলতো ভাই এটাকে আমরা কি কার্যকরী মূলক সমাণু বলবো? মানে কি সমাণু বলবো? যেহেতু এইটা একটা কার্যকরী মূলক, এইটা একটা কার্যকরী মূলক, তাহলে এটা অবশ্যই কি হবে? কার্যকরী মূলক সমাণু হবে। এখন নরমাল কার্যকরী মূলক সমানতার সাথে এই কার্যকরী মূলক সমানতার ডিফারেন্সটা আসলে কোথায়? সো ডিফারেন্সটা কোথায় চল একটু বোঝার চেষ্টা করি। ডিফারেন্সটা হচ্ছে, আচ্ছা এই যে আমি যে 4টা যৌগ লিখছি, এই 4টা যৌগ কি কোএক্সিস্ট করে, মানে একসাথে এক্সিস্ট করে, নাকি এই যৌগগুলো সম্ভব বানানো? এটা কি একসঙ্গে থাকবে? না তো। মানে এরা কিন্তু কখনোই একসঙ্গে থাকবে না। এতগুলো যৌগটা হচ্ছে আমাদের পসিবল, মানে এতগুলো যৌগ ন্যাচারাল থাকলেও থাকতে পারে। যেমন এখানে যে ভাই কতগুলো যৌগ দেখাইছে, এই যে, এর মানে কি এই যৌগগুলো একসঙ্গে থাকে? না, এর যৌগগুলো একসঙ্গে থাকে না। এই যৌগগুলো বানানো পসিবল। সো এরা কোএক্সিস্ট করে না, এদের কোনো কোএক্সিস্টেন্স নাই। সো এদের কোনো কোএক্সিস্টেন্স নাই, কিন্তু এদের কি আছে? কোএক্সিস্টেন্স আছে। এর মানে হচ্ছে কোনো একটা পাত্রে যদি এইটা থাকে সেই পাত্রে এটা থাকবে না, যদি এটা থাকে এটা থাকবে না। থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি যদি আলাদা করে নেই তাহলে থাকবে, না নিলে থাকবে না। কিন্তু কোনো পাত্রে তুই যদি কিটোন নিস, মানে প্রোপানন নিস, সেখানে যদি কোনো ক্ষার থাকে, প্রোটিক সলভেন্ট থাকে, তাহলে সেখানে অবশ্যই কিছু কি থাকবে? কিছু ইনল থাকবেই। তাহলে নরমাল কার্যকরীমূলক সমানতা না কোএক্সিস্ট করে না, কিন্তু এই টাইপের কার্যকরীমূলক সমানতা যেটাকে আমরা বলি হচ্ছে কোনটা? টটোমেরিজম, ওরা কোএক্সিস্ট করে। এবং সেইখানে হচ্ছে আমরা বলি নরমাল কার্যকরীমূলক সমানতা থেকে এটা একটু স্পেশাল কার্যকরীমূলক সমানতা। এবং একটা সময় ওদের মধ্যে একটা সাম্য অবস্থা তৈরি হয়। সো ওদের মধ্যে যে সাম্য অবস্থা তৈরি হইলো, আমরা জানি সাম্য অবস্থা কি অবস্থা? গতিশীল অবস্থা। এই জন্য এটাকে ডাইনামিক আইসোমারিজম বলা হয় বা গতিশীল সমানতা বলা হয়। ওকে, সো সবাই একটু লিখে নে, আমি একটু বুঝাই দিচ্ছি। শুধু বেজের সাথে কেন ভাইয়া? না, সব সময় তো বেজের সাথে হয় না। কিটোন থাকলে বেজের সাথে হয়, বাট অন্য কার্যকরীমূলক থাকলে অনেক কিছু হবে। আপাতত মেকানিজম বোঝার চেষ্টা করিস না, বিক্রিয়া কি হলো সেটা বোঝার দরকার নেই। এইটুকু বোঝার চেষ্টা কর যে আমাদের এখানে দুইটা কার্যকরীমূলক থাকে এবং দুইটা কার্যকরীমূলক তৈরি হয় কিভাবে?
তৈরি হয় হচ্ছে একটা হচ্ছে মানে হাইড্রোজেন শিফট হয়, যেদিকে হাইড্রোজেন শিফট হয় তার উল্টা দিকে বন্ড শিফট হয়। ওকে, ডান। তাহলে আমি ব্যাপারটাকে রিভিউ করি, দেখবি যে আরো বেশি ইজি লাগবে। নর্মাল কার্যকরীমূলক সমানতা আর এইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে নর্মাল কার্যকরীমূলক সমানতা দে ডোন্ট কোএক্সিস্ট, মানে একটা থাকলে যার একটা থাকবে এমন কোনো কথা নেই। আমরা আসলে কি মিন করি, ওই যে কেউ একজন প্রশ্নটা করছিলে, আমি বলছিলাম আমরা কি মিন করি ভাই এইটা বানাইলেও এটা বানানো যায়, বা এতগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে ওই যৌগটা বানানো সম্ভব, আমরা আসলে এটা মিন করতাম। তার মানে এই না যে একটা পাত্রে ফরসে অ্যালকেন থাকলে বা অ্যালকিন থাকলে সেখানে সাইক্লো অ্যালকেন থাকবে, এরকম কিন্তু কথা না। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, দেখ আমার কাছে এখানে একটা কিটোন আছে, আমি আগে যে ওই যে বললাম এখানে ওখানে যে ওখানে যে ফরগেট অ্যাবাউট ইট, ওটা ভুলেই যা। তুই জাস্ট কি দেখতেছিস, এখান থেকে যখন এটা হইলো তখন ঘটনাটা কি ঘটলো, এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে আসছে, দেখ এই যে OH হয়ে গেছে আর এই দ্বিবন্ধনটা এখানে গেছে। তাহলে হাইড্রোজেন যেদিকে শিফট হয় দ্বিবন্ধন তার উল্টা দিকে শিফট হয়। ওকে, কি বললাম, হাইড্রোজেন যেদিকে শিফট হয় অক্সিজেন তার উল্টা দিকে শিফট হয়। আবার তুই যদি এবার এদিক থেকে ওকে চিন্তা করিস, এখানে কি ঘটছে দেখতো, এখানে হাইড্রোজেন আছে এখানে আবার নাই, তাহলে এই হাইড্রোজেন এই কার্বনের সাথে আসছে, দ্বিবন্ধন এদিকে গেছে, তার মানে যেদিকে হাইড্রোজেন শিফট হইলো বন্ধন তার উল্টা দিকে শিফট হইলো। এই যে যেদিকে হাইড্রোজেন শিফট হইলো বন্ধন তার উল্টা দিকে যে শিফট হয়, এবং এইখানে ক্ষার মাধ্যম আছে, সব সময় যে ক্ষার মাধ্যম থাকতে হবে ব্যাপারটা এরকম না, বুঝছিস, এক এক ক্ষেত্রে এক এক রকমের, বাট ইনল কিটোন এবং ইনলের মধ্যে ক্ষার মিডিয়ে থাকাই লাগে। এবং এটা আমরা বিস্তারিত পড়বো, ক্ষার মিডিয়ে কেন থাকা লাগে, বিক্রিয়া কি হয়, হ্যান ত্যান, সেগুলো সব হচ্ছে অ্যালডিহাইড কিটোন অনেক শেষের দিকে, ধরে নে আজ থেকে আরো হচ্ছে মাসখানেক পরে হিসাব নিকাশ এগুলা। তো কি হয়, একটা কিটোন একটা ইনল এই টাইপের সমাণু যারা কোএক্সিস্ট করে এটাকে বলা হয় কি টটোমেরিজম, বা হচ্ছে স্পেশাল টাইপ অফ কার্যকরীমূলক সমানতা। স্পেশালি এটাকে কি বলে জানিস, এটাকে বলা হয় কিটো ইনল টটোমার। পার্টিকুলারলি এইটা কিটো ইনল টটোমার, মানে টটোমেরিজমে আইসোমারিজম একসঙ্গে থাকে, ইয়াস এই তো বুঝে গেছিস প্রোটন। টটোমেরিজমে হচ্ছে দুইটা আইসোমার একসাথে থাকে, অন্য কোনো সমানতাতে দুইটা আইসোমার একসঙ্গে থাকে না। তো সবাই একটু একটা লাইন লিখে নেয় এনবি দিয়ে, টটোমেরিজমের আরো এক্সাম্পল আছে। ভাইয়া পরে পড়াবে, সবাই দুইটা পেজ ফাঁকা রেখে যাবি, কারণ এখন ওগুলো পড়াইলে বুঝতে কষ্ট হবে, সো আমরা এখন ওগুলো পড়াবো না। টটোমেরিজমের আরো কিছু এক্সাম্পল আছে, সবাই দুইটা পেজ ফাঁকা রেখে তারপরে সামনে আগা। তাহলে দেখতো ভাইয়া আমরা আসলে পড়লামটা কি, আমরা এখানে পড়লামটা হচ্ছে এই সমানুটা শেষ হয়ে গেছে। কোন সমানুটা, কই জানি, এই যে আমাদের গাঠনিক সমানতা শেষ। গাঠনিক সমানতা কি ছিল, চেইন আইসোমার, মানে মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন, পজিশনাল আইসোমার কোনো কিছুর অবস্থান ভিন্ন, মেটামেরিজম অন কাইন্ড অফ পজিশনাল আইসোমার, কার্যকরীমূলক সমানতা, এটাই আসলে মেইনলি পড়ার জিনিস। আর টটোমেরিজম স্পেশাল টাইপ অফ কার্যকরীমূলক সমানতা। আমরা একটা ব্রেক নিব, এখন বাজে 12টা 10, আমরা 12টা20-এর সময় সবাই চলে আসিস। পেজ মানে দুইটা সারফেস,